আমি সুখেন্দু সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর জিওগ্রাফি বিষয়ের বায়ুমণ্ডল অধ্যায়ের উপর এটা আমার 3 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলিতে আমি বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডলের উপাদান এবং রাসায়নিক উপাদান অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস বিষয়ে আলোচনা করেছি। তো ভিডিওর লিঙ্কগুলি ডেসক্রিপশানেতে দেওয়া আছে। আজকের আমরা উষ্ণতা অনুযায়ী বায়ুমণ্ডল কটি স্তরে বিভক্ত সে বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বের দিকে আমরা বায়ুমণ্ডলের সর্বশেষ সীমানা আমরা কত জেনেছিলাম? আমরা জেনেছিলাম যে আমাদের যে গড় সমুদ্রপৃষ্ঠ রয়েছে সেই গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে উলম্বভাবে বায়ুমণ্ডল প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এবার এই ভূপৃষ্ঠ থেকে বা গড় সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় তত বায়ুমণ্ডলের যে উষ্ণতা সেই উষ্ণতার পরিবর্তন হতে থাকে। কখনো দেখা যায় যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে, আবার কখনো দেখা যায় যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাচ্ছে। তো এই রকমভাবে উষ্ণতা বৃদ্ধিও পায় আবার হ্রাসও পায়, সেটা কখনো কমে তো কখনো আবার মাত্রাতিরিক্ত বাড়তে থাকে। তো এই উষ্ণতার বাড়া কমা বা তারতম্যের উপরেতে আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলকে কতগুলো স্তরেতে বিভক্ত করা হয়ে থাকে। তো সেই স্তরগুলো কি কি সেটা আমরা এবার জেনে নেব। তো স্তরগুলো কি কি আছে? সবার প্রথমেতে অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন যে স্তরটা আছে তাকে বলা হয় ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের পরেতে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের পরেতে আছে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের পরে আছে থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের পরে আছে এক্সোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারের পরে আছে ম্যাগনেটোস্ফিয়ার। অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলের যে সর্বশেষ যে স্তর হিসেবে ধরা হয় ম্যাগনেটোস্ফিয়ারকে, তো সেই ম্যাগনেটোস্ফিয়ার। তো এই যে স্তরগুলো রয়েছে এই স্তরগুলো প্রত্যেকটা স্তরের এক একটা বিশেষ বিশেষ ধরনের কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এবং মাধ্যমিকের যে প্রশ্ন হয় সেই প্রশ্নতেও কিন্তু এই বায়ুমণ্ডলের এই স্তরভেদগুলো উষ্ণতা অনুযায়ী বায়ুমণ্ডলের যে স্তরভেদ হয় সেই স্তরভেদের উপর থেকে কিন্তু প্রশ্ন আসে। অবজেক্টিভস প্রশ্ন তো আসেই, তার সঙ্গে সঙ্গে ছোট প্রশ্নও আসে এবং বড় প্রশ্ন হিসেবেও কিন্তু বায়ুমণ্ডলের 2 বা 3টে স্তরের বৈশিষ্ট্য বা ব্যাখ্যা লিখতে দেয়। তো সব মিলিয়ে কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে এই যে পার্টটা আছে বায়ুমণ্ডলের যে স্তরবিন্যাস উষ্ণতা অনুযায়ী সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেটাকেই আমরা আজকের এতে আলোচনা করব। তো এবার আমরা দেখে নেব যে এই যে প্রত্যেকটা যে স্তর আছে সেই প্রত্যেকটা স্তর ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং প্রত্যেকটা স্তরেতে কি কি বিশেষ ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারা যায়। তো প্রথমে আসি ট্রপোস্ফিয়ার স্তরেতে। তো এই যে ট্রপোস্ফিয়ার যে স্তরটা এটা আমাদের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর, আর আমরা এই স্তরেতেই বসবাস করি। অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের উপরেতে যে জীব সম্প্রদায় রয়েছে সেই জীব সম্প্রদায় এই ট্রপোস্ফিয়ার স্তরেতে অবস্থান করে এবং বায়ুমণ্ডলের এটা একটি অতি গুরুত্বপূর্ণ স্তর। অনেক সময় মাধ্যমিকেতে প্রশ্ন দেয় বা অবজেক্টিভস হিসেবে প্রশ্ন করে দেয় যে আমরা কোন স্তরে বসবাস করি বায়ুমণ্ডলের। তো সেক্ষেত্রে উত্তর হবে ট্রপোস্ফিয়ার স্তর। বা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের যে স্তরটি আছে সেই স্তরটির নাম লেখো, তো সেক্ষেত্রেও উত্তর ট্রপোস্ফিয়ার হবে। তো এই যে ট্রপোস্ফিয়ার এর যে বিস্তারটা অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে এর যে বিস্তার সেটা একটু পরিবর্তনশীল। অর্থাৎ দেখা যায় কি যে নিরক্ষীয় অঞ্চলে এর বিস্তার 18 কিলোমিটার, ক্রান্তীয় অঞ্চলে 14 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 কিলোমিটার। অর্থাৎ কিনা যত নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাওয়া যায় তত এই ট্রপোস্ফিয়ার যে স্তরটা আছে এই ট্রপোস্ফিয়ার স্তরটার উচ্চতাটা কমতে থাকে। তো সেই কারণেতে এই 3 রকম উচ্চতা হয়েছে। এবারেতে এই ট্রপোস্ফিয়ার স্তরেতে কতগুলো বিশেষ ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারা যায় বা খুব গুরুত্বপূর্ণ কতগুলো বৈশিষ্ট্য এই ট্রপোস্ফিয়ারে পরিলক্ষিত হয়, তো সেগুলো এবার দেখে নিই। তো প্রথমেতে কি আছে যে উষ্ণতার স্বাভাবিক হ্রাস, খুব ইম্পর্টেন্ট। মাধ্যমিকেতে অবজেক্টিভসে প্রশ্ন আসে যে উষ্ণতার স্বাভাবিক হ্রাস কাকে বলে বা ল্যাপস রেট বলতে কি বোঝো। এই যে ট্রপোস্ফিয়ার যে স্তরটা আছে এই ট্রপোস্ফিয়ার স্তরেতে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে, বা 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে। এই যে উষ্ণতাটা যে কমছে এটাকেই বলে উষ্ণতার স্বাভাবিক হ্রাস। ঠিক আছে, এরপরে আসছে কি এই যে ট্রপোস্ফিয়ার যে স্তরটা এই ট্রপোস্ফিয়ার স্তরেতে
মানে মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্রপাতের মতন যে প্রাকৃতিক যে গোলযোগগুলো হয় বা বায়ুমণ্ডলীয় যে গোলযোগ যেগুলোকে আমরা জানি, সেইগুলো কিন্তু পরিলক্ষিত হয়, যে কারণেতে ট্রপোস্ফিয়ারে আর একটা নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। এটাও মাধ্যমিকেতে প্রশ্ন করে যে ক্ষুব্ধমণ্ডল কাকে বলা হয়, তো দিয়ে দিল সেখানেতে তোমার কতগুলো অপশান মাল্টিপল চয়েসে যদি দিয়ে দেয় তখন সেখানেতে ট্রপোস্ফিয়ার থাকবে, দেখবে তোমরা। তো এটাও কিন্তু জেনে রাখতে হবে যে এই ট্রপোস্ফিয়ার যে স্তরটা, এই স্তরটাকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, তার কারণ এখানে মেঘ সৃষ্টি হয়, তার সঙ্গে সঙ্গে ঝড়, বৃষ্টি, বজ্রপাতের মতন যে প্রাকৃতিক যে গোলযোগগুলো হয় বা বায়ুমণ্ডলীয় যে গোলযোগ যেগুলো জানি আমরা, সেগুলো কিন্তু পরিলক্ষিত হয় এই ট্রপোস্ফিয়ার স্তরেতে। তো সেই কারণেতে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। আর কি আছে, বায়ুমণ্ডলের যে উপাদানগুলো, তিনটে যে প্রধান উপাদান আছে, গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা। এই ধূলিকণার মধ্যে প্রায় 70%, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডল যে সমস্ত উপাদানগুলো নিয়ে তৈরি, তিনটে প্রধান উপাদান নিয়ে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল তৈরি। আমি বায়ুমণ্ডলের উপাদান যখন পড়িয়েছি তখন সেখানে বলেছি যে পৃথিবীর বায়ুমণ্ডল গ্যাস, বিভিন্ন ধরনের সক্রিয় এবং নিষ্ক্রিয় গ্যাস নিয়ে তৈরি, জলীয় বাষ্প আর ধূলিকণা বা অ্যারোসোল নিয়ে তৈরি। তো তার 70% এই ট্রপোস্ফিয়ার স্তরেতে কিন্তু অবস্থান করে। এটাও ট্রপোস্ফিয়ারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা গেল ট্রপোস্ফিয়ারেতে। এর পরেতে যে স্তরটা আছে সেই স্তরটাকে বলা হয় হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো আমি এই ছবিতে এখানেতে এঁকে দেখিয়েছি যে এই যে সমুদ্র পৃষ্ঠটা রয়েছে, তারপরে ট্রপোস্ফিয়ার, তারপরে স্তরটা কি আছে, স্ট্র্যাটোস্ফিয়ার। আর এর মাঝেতে দেখো একটা রেখা আমি টেনেছি, এটা হচ্ছে নাম দিয়েছি কি না ট্রপোপজ। অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ার এই যে দুটো স্তর আছে, এই দুটো স্তরকে আলাদা করছে এই ট্রপোপজ। এই যে সীমারেখাটা আছে সেই সীমারেখা, অর্থাৎ ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের যে সীমারেখা, অর্থাৎ দুটো স্তরকে আলাদা করছে এই ট্রপোস্ফিয়ার, যেটা এই ছবিটা থেকে তোমরা বুঝতে পারবে। তো স্ট্র্যাটোস্ফিয়ার খুবই ইম্পর্টেন্ট একটি স্তর আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের, এবং এর বিস্তার কত না ট্রপোপজ থেকে ঊর্ধ্বে 50 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ ট্রপোপজের পর থেকে আরও ওপরের দিকে উলম্বভাবে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা বিস্তৃত। এবং এই স্তরে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারা যায়, এই স্তরে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। এটা কিভাবে হয়, ট্রপোস্ফিয়ারেতে আমরা কি দেখলাম, ট্রপোস্ফিয়ারে আমরা দেখলাম যে প্রতি কিলোমিটারেতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কমতে থাকছে। তো এরকমভাবে কমতে কমতে মোটামুটিভাবে 18 কিলোমিটারের যদি উচ্চতাকে আমরা ধরি, তাহলে দেখা যায় যে মোটামুটি সেটা কমতে কমতে প্রায় -80 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি চলে যায়। তো সেই -80 ডিগ্রি সেন্টিগ্রেড যে উষ্ণতাটা, সেইটা আবার যখন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যখন আসে তখন সেইটা আবার বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে স্ট্র্যাটোস্ফিয়ারের যে শেষ সীমা, অর্থাৎ সেই স্ট্র্যাটোপজ, যেটা আর কি ট্রপোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যে যে সীমারেখা হিসাবে যেটা কাজ করছে, অর্থাৎ সেই স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বশেষ যে সীমা, অর্থাৎ স্ট্র্যাটোপজের কাছাকাছি যখন আসে তখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে পৌঁছায়। অর্থাৎ ট্রপোস্ফিয়ারে উষ্ণতা কমছে, স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা কিন্তু বাড়ছে, এবং বাড়তে বাড়তে সেটা সর্বোচ্চ সীমাতে, অর্থাৎ এই যে প্রায় 50 কিলোমিটার যে উচ্চতাটা রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বশেষ যে উচ্চতাটা, সেইখানেতে প্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি কিন্তু গিয়ে পৌঁছাচ্ছে। তো এইটা তারপরেতে কি বলছে, তারপরেতে আছে ওজোন স্তর 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায়। খুবই ইম্পর্টেন্ট এই যে ওজোন স্তর, যেটা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। অর্থাৎ ওজোন গ্যাসের যে প্রাধান্যটা, সেই ওজোন গ্যাসের প্রাধান্যটা কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। আর ওজোন গ্যাসের গুরুত্ব তো আমরা প্রায় কম বেশি প্রত্যেকেই জানি, যে সূর্য থেকে যে ক্ষতিকারক যে রশ্মিগুলো আসে, তার মধ্যে অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি আছে, গামা রশ্মি আছে, ইত্যাদি বিভিন্ন রকমের যে সমস্ত ক্ষতিকারক যে রশ্মিগুলো আছে, সেই ক্ষতিকারক রশ্মিগুলোকে এই ওজোন গ্যাস অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়। এবং সেই ওজোন গ্যাসটার প্রাধান্য সবথেকে বেশি লক্ষ্য করা যায় এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরেতে, এবং সেটা কত কিলোমিটার উচ্চতায় না 20 থেকে 35 কিলোমিটার উচ্চতাতে এই ওজোন গ্যাসের সবথেকে বেশি প্রাধান্য লক্ষ্য করতে পারা যায়, যেটাকে ওজোনোস্ফিয়ার বলা হয়। এবং এর গুরুত্ব তো আমি বলেই দিলাম। তারপরেতে কি হচ্ছে না, ঝড় বৃষ্টি বজ্রপাত হয় না। এই স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা আছে, এই স্তরটাকে শান্তমণ্ডল বলে।
তার কারণ এখানে কোনো মেঘ নেই, এখানেতে সেই কারণে ঝড় বৃষ্টিও হয় না, বজ্রপাতও হয় না, বায়ু শান্ত থাকে, বায়ু প্রবাহ কিন্তু লক্ষ্য করা যায় না, যেটা ট্রপোস্ফিয়ারেতে লক্ষ্য করা যায়, শান্ত ভাব পরিলক্ষিত হয়। তো সেই কারণে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে। আর সেই জন্যে জেট বিমানগুলো চলাচল করে, যে সুপারসনিক যে জেট বিমান যেগুলো রয়েছে সেই সমস্ত জেট বিমানগুলো এই ট্রপোস্ফিয়ার স্তরের যে বায়ুমণ্ডলীয় যে গোলযোগগুলো হয় সেই গোলযোগগুলোকে এড়িয়ে যাওয়ার জন্যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে থেকে যাতায়াত করে। আমরা অনেক সময় দেখে থাকি না যে জেট বিমান যাচ্ছে, তার পিছনে সেই সাদা রঙের যে ধোঁয়াটা একটা রেখার মতন অনেকক্ষণ ধরে আকাশে থাকে, তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবে ওইটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে থেকে ওই জেট বিমানটা যাচ্ছে। যেহেতু কোনো বায়ুপ্রবাহ নেই সেই জন্য এই জেট বিমানের পিছন থেকে যে ধোঁয়াটা বেরোয় সেই ধোঁয়াটা কিন্তু অনেকক্ষণ ধরে বায়ুমণ্ডলেতে স্থির অবস্থায় দেখতে পাওয়া যায়। আর কি আছে, নকটিলুসেন্ট ক্লাউড বা নকটিলুসেন্ট মেঘ দেখতে পাওয়া যায় মেরু অঞ্চলেতে। এটা একটা বিশেষ ধরনের মেঘ যেটা স্ট্র্যাটোস্ফিয়ারেতে, বিশেষ করে মেরু অঞ্চলেতে যে স্ট্র্যাটোস্ফিয়ারের যে স্তরটা রয়েছে সেইখানেতে দেখতে পাওয়া যায়। তো এইগুলো হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং এর ওপর থেকেও কিন্তু মাধ্যমিকেতে কোশ্চেন করে ওজোনোস্ফিয়ার কত কিলোমিটার উচ্চতাতে রয়েছে, কিংবা শান্তমণ্ডল কাকে বলে ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর থেকে কিন্তু মাধ্যমিকেতে কিন্তু কোশ্চেন কিন্তু করে, অবজেক্টিভস কিন্তু কোশ্চেন করে দেয়। এরপরে আসছে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের পরের যে স্তরটা আছে সেটাকে মেসোস্ফিয়ার বলে। আর এই স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মধ্যে যে সীমারেখাটা রয়েছে তাকে বলা হয় যে স্ট্র্যাটোপজ, অর্থাৎ এই দুটো স্তরকে আলাদা করছে এই স্ট্র্যাটোপজ। তো মেসোস্ফিয়ার কত না 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই মেসোস্ফিয়ার স্তরটা হচ্ছে বিস্তৃত। এর কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, যে এখানেতে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পেতে থাকে, আবার হ্রাস পাচ্ছে। স্ট্র্যাটোস্ফিয়ারেতে বাড়লো, বেড়ে সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি চলে আসলো, আবার যখন স্ট্র্যাটোস্ফিয়ার ক্রস করে যখন মেসোস্ফিয়ারের মধ্যে যখন পড়লাম তখন আবার উষ্ণতা কমতে থাকছে, এবং সর্বোচ্চ সীমাতে গিয়ে দাঁড়ায় -93 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে প্রায় 80 কিলোমিটার উচ্চতা, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বশেষ যে সীমারেখাটা রয়েছে সেইখানেতে গিয়ে প্রায় -93 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে পৌঁছায় উচ্চতা বৃদ্ধিতে, এই উষ্ণতা হ্রাস পেতে পেতে কমতে কমতে। আর একটা কি আছে এর বৈশিষ্ট্য, যে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। পৃথিবীতে যে মহাকাশ থেকে যে সমস্ত উল্কাপিণ্ডগুলো আছড়ে পড়ে সেই সমস্ত উল্কাপিণ্ডের কিন্তু বেশিরভাগটাই কিন্তু এই মেসোস্ফিয়ার স্তরের মধ্যে দিয়ে যখন আসে তখন কিন্তু পুড়ে যায়, যার জন্য কিন্তু ভূপৃষ্ঠে এই উল্কাপিণ্ডের যে মানে যাকে বোমাবর্ষণও বলতে পারো, সেই মানে উল্কার বোমাবর্ষণ, তো তার হাত থেকে কিন্তু রক্ষা পায়। আমরা কিন্তু সেটা বুঝতেই পারি না। সেইগুলোর থেকেও যদি কোনো বড় ধরনের যদি উল্কা যদি এসে পড়ে, যেটা মেসোস্ফিয়ারে পুড়ে ছাই হলো না, কিছুটা অবশিষ্ট রয়ে গেল, তাহলে কিন্তু সেটা একেবারে ভূপৃষ্ঠের ওপরেতে এসে পুরো একদম মানে বোমা ফাটিয়ে দেবে। তো এইটা একটা খুব দারুণ বৈশিষ্ট্য আছে যেটা মেসোস্ফিয়ারে, যে উল্কাপিণ্ড যখন মেসোস্ফিয়ার স্তরের মধ্য থেকে যখন আসে তখন সেই উল্কাপিণ্ডের বেশিরভাগটাই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরো উল্কাটাই পুরো পুড়ে ছাই হয়ে যায় এই মেসোস্ফিয়ারেতে, এবং ভূপৃষ্ঠের ওপরেতে তার কিছুই এসে আর পড়ে না। কিন্তু যদি অবশিষ্ট থেকে যায় তো সেটা এসে ভূপৃষ্ঠের যেখানে এসে পড়বে তো সেখানেতে মানে বিরাট বোমা ফেটে যাবে। তো এইটা গেল। তারপরে আসছে কি পরের যে স্তরটা, থার্মোস্ফিয়ার। তো এই থার্মোস্ফিয়ারটার বিস্তার কত না 80 থেকে 500 কিলোমিটার, অর্থাৎ এই স্ট্র্যাটোস্ফিয়ার হয়ে গেল, এই মেসোস্ফিয়ার হয়ে গেল। মেসোস্ফিয়ারের পরেতে কি আসছে, মেসোপজ, অর্থাৎ থার্মোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মধ্যের যে সীমারেখা যেটা রয়েছে সেটাকে বলছে মেসোপজ। তো এই মেসোপজের পর থেকে অর্থাৎ এই থার্মোস্ফিয়ারের বিস্তার কত না 80 থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই থার্মোস্ফিয়ার স্তরটা বিস্তৃত। আর নাম শুনেই বুঝতে পারছো থার্মোস্ফিয়ার, থার্মো মানে গরম, আর এখানে বৈশিষ্ট্য কি আছে, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা দ্রুত বৃদ্ধি পেতে থাকে, এবং এই 500 কিলোমিটার উচ্চতাতে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, মানে যা দেবে সব পুড়ে ছাই। তো এই 1200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে পৌঁছায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এই থার্মোস্ফিয়ারের এই যে 500 কিলোমিটার অর্থাৎ সর্বোচ্চ সীমাতে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা দ্রুত বৃদ্ধি পেতে পেতে এই 1200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গিয়ে পৌঁছায়, একদম মাইক্রো ওভেন বলতে পারো। আর এখানেতে কি হয়, যে বায়ুর যে কণাগুলো আছে, যে গ্যাসীয় যে মানে কণাগুলো যেগুলো রয়েছে সেগুলো আয়নিত অবস্থায় থাকে, যার জন্য যে মেরু জ্যোতি বলে যে একটা ঘটনা ঘটে, মেরু অঞ্চলেতে যে আলোক প্রবাহটা সৃষ্টি হয় রাতের আকাশেতে,
সেই যে রং বেরঙের যে আলোক প্রভা, সেই আলোক প্রভা তৈরি হয় কোথায় না এই থার্মোস্ফিয়ারেতে। অর্থাৎ এই থার্মোস্ফিয়ারেতে যেহেতু বায়ু আয়নিত অবস্থায় থাকে থার্মোস্ফিয়ারেতে, সেই কারণেতে এটা আরেকটা নাম বলা হয় আয়নোস্ফিয়ার। তো সেই আয়নোস্ফিয়ারেতে এই মেরুজ্যোতিটা ঘটে। আর একটা বিশেষ জিনিস ঘটে, সেটা হচ্ছে বেতার তরঙ্গের প্রতিফলন। অর্থাৎ আমাদের যে ভূপৃষ্ঠ থেকে যে বেতার তরঙ্গগুলো যে পাঠানো হয়, রেডিও ওয়েভ যেগুলো পাঠানো হয়, তো সেই রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গগুলো এই থার্মোস্ফিয়ার স্তর, বিশেষ করে এই যে থার্মোস্ফিয়ারের যে আয়নোস্ফিয়ার যেটা বলা হয়, সেই আয়নোস্ফিয়ারেতে বাধাপ্রাপ্ত হয়ে আবার পুনরায় ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। যার জন্যই কিন্তু টেলিফোনে যোগাযোগ থেকে আরম্ভ করে মোবাইলে কমিউনিকেশন সমস্ত সব কিছু কিন্তু সম্ভব হয়েছে, না হলে কিন্তু কিছুই হতো না। তো এই বেতার তরঙ্গ কিন্তু এই থার্মোস্ফিয়ার, অর্থাৎ থার্মোস্ফিয়ারের যে পার্টিকুলার একটা পার্ট আছে যেটা আয়নোস্ফিয়ার বলা হয়, যে জায়গাটাতে বায়ুর কণাগুলো আয়নিত অবস্থায় থাকে, সেই আয়নোস্ফিয়ারেতে প্রতিফলিত হয়ে পুনরায় আবার ভূপৃষ্ঠে ফিরে আসে এবং বেতার যোগাযোগ কমিউনিকেশন যেটা বলা হয় রেডিও ওয়েভের মাধ্যমেতে, সেইটা কিন্তু সম্ভব হয়েছে। আর এই মেরুজ্যোতি, এই মেরু অঞ্চলেতে যে মেরুপ্রভা, যে সুমেরু প্রভা বা কুমেরু প্রভা যেটাকে অরোরা বলা, সেই সুমেরু প্রভা এবং মেরু প্রভার বা মেরু জ্যোতির সৃষ্টি হয় কিন্তু এই থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার ওই স্তরটাতে, যেটা মেরু অঞ্চল থেকে দেখতে পাওয়া যায়। আমাদের এখান থেকে দেখতে পাওয়া যায় না, তার কারণটা হচ্ছে আমাদের এখানে তো আয়নোস্ফিয়ার স্তরটা অনেক উঁচুতে অবস্থিত, যে কারণে আমরা দেখতে পাই না। কিন্তু যেহেতু মেরু অঞ্চলেতে বায়ুমণ্ডলটা অনেক নিচের দিকে অবস্থান করে, সেই জন্য দেখতে পাওয়া যায়। এরপরে আসছে এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের পরেতে, এবং তার বিস্তার কত না 500 থেকে 1500 কিলোমিটার, 500 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর এখানের বৈশিষ্ট্য কি, যে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ 1600 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে পৌঁছায়। অর্থাৎ এরপরে কিন্তু উষ্ণতা একদম বাড়তে থাকে, আর কমার কোনো ব্যাপার নেই। তারপরে আসছে ম্যাগনেটোস্ফিয়ার, বায়ুমণ্ডলের শেষ স্তর। এটার বিস্তার কত না 1500 থেকে 1500 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। আর এখানে যে কী হচ্ছে, এর বৈশিষ্ট্যের মধ্যে যে ইলেকট্রন ও প্রোটন দ্বারা স্থায়ী চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। পৃথিবীর যে ম্যাগনেটোস্ফিয়ার যে স্তরটা, এটা কিন্তু একটা চুম্বকীয় ক্ষেত্র। এখানেতে এই ইলেকট্রন ও প্রোটন দ্বারা স্থায়ী একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। আর কি আছে না, ইলেকট্রন এই প্রোটনের আয়নগুলি বলয় আকারে অবস্থান করে, যেটাকে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলে। এটার ওপর থেকেও প্রশ্ন দেয় যে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বা বেল্ট কোথায় দেখতে পাওয়া যায়, তখন অ্যান্সারটা হবে এই ম্যাগনেটোস্ফিয়ার স্তরটার মধ্যে, যেটা বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর। এরপরেতে পৃথিবীর বায়ুমণ্ডলের সীমানা শেষ, আর কিছু নেই এরপরেতে। তো এইটা গেল এই উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, যেটা আমি এখানেতে বলে দিলাম। তো তোমরা এটা টেক্সট বুক থেকে খুব ভালো করে পড়বে, কারণ মাধ্যমিকেতে এর ওপর থেকে ছোট বড় সব রকম প্রশ্ন কিন্তু প্রতিবারেতেই আসে, তাই খুব ভালো করে এটাকে স্টাডি করবে। যদি ক্লাস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসেতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।